Good afternoon, everyone. আমরা এখন International Human Resource Management এর ক্লাস করতে যাচ্ছি, but we are going to study chapter 5. So this is about sourcing HR for global markets, staffing, recruitment, and selection. Okay, so এখানে আমাদের কিছু objective of this chapter is we learn the foundations of managing people in HRM, এগুলা তো আছেই, এবং এই চ্যাপ্টারে আমরা বিভিন্ন ধরনের অ্যাপ্রোচেস of staffing in foreign assignments কিভাবে হয় অ্যাপ্রোচেসগুলো সম্পর্কে জানবো, and the reasons for those international assignments এবং বিভিন্ন ধরনের type of international assignments, বিভিন্ন জিনিস আছে এগুলো সম্পর্কে. There are 5 objectives that we're going to cover in today's lecture. So sorry. Let's talk about different approaches to stuffing. হ্যাঁ, এইখানে আমরা একটা এক্সাম্পল দিয়ে, ফর এক্সাম্পল ফার্স্টে শুরু করি, যে ধরেন একটা US বেসড M&E তাদের একটা ফাইন্যান্স ডিরেক্টর অ্যাপয়েন্ট করতে চায়, এবং দ্যাট ক্যান বি তাদের যে একটা আইরিশ অপারেশন আছে সেখানে তারা একটা ফাইন্যান্স ডিরেক্টর অ্যাপয়েন্ট করতে চায়, দ্যাট ক্যান বি ডান in different ways. It can be from the parent company, the PCN. They can recruit locally from which is an HCN, and they can also seek a suitable candidate from one of its other foreign substitute, could be a TCN. So বিভিন্ন ধরনের attitude, there are various staffing attitude in M&E. So usually there are 4 types of attitude in this case, that is ethnocentric attitude, polycentric attitude, geocentric, and regioncentric. Okay, এই স্টাফিং অ্যাটিটিউড ethnocentricটা কোনটা, যেমন এসব ক্ষেত্রে প্যারেন্ট কোম্পানিকে বেশি ফেভার করা হয়। ফর এক্সাম্পল আমরা জানি US এর ক্ষেত্রে US বেসড এমএনইস আর ইউজুয়ালি ভেরি ethnocentric. পলিসেন্ট্রিক কোনটা, যেখানে লোকালি রিক্রুট করাটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়, এবং এক্ষেত্রে হোস্ট কান্ট্রিতে থেকে এমপ্লয় করার চেষ্টা করা হয়, দ্যাট ইজ দ্য HCNs, অ্যান্ড দে ট্রাই টু ম্যানেজ দ্য সাবসিডিয়ারিজ। জিওসেন্ট্রিকে যেটা হয়, এখানে এবিলিটি ইজ গিভেন মোর ইম্পর্টেন্স, কার স্কিল কতটুকু, কার এবিলিটি কতটুকু, এবং সেই ইম্পর্টেন্সটা দিয়ে দেওয়া হয় বেশি, এবং ওটার উপর বেস করে রিক্রুটমেন্ট করা হয়, সিলেকশন করা হয়, রাদার দ্যান থিঙ্কিং অ্যাবাউট দ্য ন্যাশনালিটি. Regiocentric is similar to geocentric, but it is even more limited to a specific region. আরো বেশি ধরেন একটা দেশ না হয়ে ওটার দেশের ভিতরে আরো স্পেসিফিক রিজন যদি হয়, তখন সেটা হয়ে যাচ্ছে রিজিওসেন্ট্রিক অ্যাপ্রোচ। ওকে, এখানে আমরা কিছু অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজেস নিয়ে আলোচনা করেছি about the different approaches of this staffing or this approach of recruiting or selection of people. So এখানে দেখি ethnocentric ক্ষেত্রে অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজেস গুলোকে, ethnocentric হচ্ছে we know that parent company কে বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়। সো অ্যাডভান্টেজেস এর ক্ষেত্রে এখানে কি বলা হচ্ছে, the first one is কি বললো, অর্গানাইজেশনাল কন্ট্রোল। এই যে এখানে বলছে অর্গানাইজেশনাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন ইজ মেইনটেইনড অ্যান্ড ফ্যাসিলিটেড। আচ্ছা, অ্যাডভান্টেজেসের ক্ষেত্রে যে বললাম যে যেহেতু প্যারেন্ট কোম্পানি থেকে এক্সপ্যাট্রিয়েট আনা হচ্ছে, স্টাফিং করা হচ্ছে, তো ওইখানে যে ওই মেইন কোম্পানির, হেড কোম্পানির আর প্যারেন্ট কোম্পানির একটা কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশনটা থাকে। প্রমিসিং ম্যানেজার্স আর গিভেন ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স, এবং কিছু ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্সের সুযোগটা বেশি থাকে যারা
স্কিল্ড ম্যানেজার মনে করা হচ্ছে, এই ধরনের পোটেনশিয়াল আছে এরকম ম্যানেজারদের একটা সুযোগ থাকে ইন্টারন্যাশনাল এক্সপেরিয়েন্সেস গেইন করার। PCNs may be the best people for the job because of special skills and experiences. অনেক সময় এটা হয় যে এরকম ক্ষেত্রে যে আপনার লোকালি ওই স্কিল্ড ম্যানেজার আপনার নাই এবং শুধুমাত্র প্যারেন্ট কোম্পানিতে অ্যাভেলেবল আছে, বা প্যারেন্ট কোম্পানিতে ইউ ক্যান হ্যাভ দ্য বেস্ট পিপল অ্যাভেলেবল দেয়ার ফর এ স্পেসিফিক জব, or the best people with that specific set skill. সো এই ধরনের কিছু অ্যাডভান্টেজ থাকে এথনোসেন্ট্রিকের ক্ষেত্রে। There is assurance that the subsidiary will comply with M&E objectives and policies. আচ্ছা, একটা অ্যাসিওরেন্স থাকে যে যেহেতু প্যারেন্ট কোম্পানি থেকে একটা কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন থাকে, সো দেয়ার ইজ অ্যান অ্যাসিওরেন্স যে সাবসিডিয়ারি উইল বি ইন অ্যালাইন্ড উইথ দ্য common strategic mission or strategy of the M&E. তাদের একটা অবজেক্টিভটা সেম থাকে এবং ওই সেম অবজেক্টিভের প্রতি দিকে থেকেই, ডিরেকশনে থেকেই কাজ হবে এবং ওভাবে করেই সাবসিডিয়ারিগুলো মেনটেইনড হবে। But there are some disadvantages also. So the disadvantages are, number one, the promotional opportunities of HCNs are limited. ওই যেটা বললাম, যদি আপনাদের PCN এর যেহেতু প্রমিজিং ম্যানেজারদের ইন্টারন্যাশনাল এক্সপেরিয়েন্সেসের একটা থাকে, সুযোগ থাকে, তো তাহলে যেহেতু ওদেরটা হচ্ছে, তার মানে একটা লোকাল কোনো প্রমিজিং ম্যানেজারের সুযোগটা কমে যাচ্ছে প্রমোশনের ক্ষেত্রে। সো দ্যাটস ওয়াই দ্য প্রমোশনাল অপরচুনিটিস অফ হোস্ট কান্ট্রি, যেটা হোম কান্ট্রি, হোস্ট কান্ট্রির লিমিট হয়ে যায় প্রমোশনাল অপরচুনিটি, বিকজ ওখানে সবসময় কোনো এক্সপ্যাক্টকেই স্টাফিং করতেছেন আপনি। অ্যাডাপ্টেশন টু হোস্ট কান্ট্রি মে টেক আ লং টাইম। আচ্ছা, এই ধরনের ক্ষেত্রে কিছু সমস্যা হয়ে থাকে যখন বাইরের কান্ট্রি থেকে, বাইরের থেকে যখন আসে, যে কালচারাল অ্যাডাপ্টেশনে একটা সময় লেগে যায়। PCNs may impose an important inappropriate HQ স্টাইল। এখানে যেটা বলতেছে যে প্যারেন্ট কোম্পানি থেকে যে আসছে, সে হয়তো বা আপনার কান্ট্রিতে এসে যেই কর্পোরেট কালচার বলেন বা যে স্টাইল অফ ওয়ার্কিং বলেন ইম্পোজ করার চেষ্টা করছে, মেবি দ্যাটস নট গুড ফর, যে হয়তো বা that was good for the headquarter, maybe that is not good for your সাবসিডিয়ারি ইন দ্য হোস্ট কান্ট্রি, ওই কান্ট্রির জন্য। সো এটার একটা ডিসঅ্যাডভান্টেজ থাকে, এটা হইতে পারে। কম্পেনসেশন ফর PCNs অ্যান্ড HCNs মে ডিফার। আচ্ছা, এই কম্পেনসেশন ওই যে বললাম যে বাইরে থেকে যখন এক্সপেক্ট করা হয়, দের ইজ আ স্যালারি বা রিমিউনারেশনের একটা ডিফারেন্সেস থাকে, এবং এটা নিয়ে অনেক সময় অনেক এমপ্লয়িজদের এটা নিয়ে অনেক মনোমালিন্য থাকতে পারে, অনেক ধরনের নেগেটিভ ইমোশন থাকতে পারে। সো এই ধরনের কিছু ডিসঅ্যাডভান্টেজেস এখানে থাকে এথনোসেন্ট্রিকে। ওকে, লেটস কাম টু দ্য পলিসেন্ট্রিক অ্যাটিটিউড। পলিসেন্ট্রিক অ্যাপ্রোচ আর অ্যাটিটিউড যেটা আছে, সেখানের অ্যাডভান্টেজ হচ্ছে এখানে আপনার হোস্ট কান্ট্রি মানে লোকালি এমপ্লয় করাটাকে বেশি ইম্পর্টেন্স দিচ্ছে, লোকালি এমপ্লয় করার চেষ্টা করা হয়। অ্যাডভান্টেজেস যে ল্যাঙ্গুয়েজ এবং আদার কালচারাল যেসব ব্যারিয়ার্স থাকে, এগুলো এলিমিনেট হয়ে যাচ্ছে। আপনার হায়ারিং কস্ট রিডিউস হয়ে যাচ্ছে, এবং ওয়ার্ক পারমিটের ঝামেলা বলেন, এইসব ঝামেলার কোনো কিছু নাই, লিগাল ঝামেলা এগুলা নাই। কন্টিনিউটি অফ ম্যানেজমেন্ট ইমপ্রুভমেন্ট। So continuity of management improves, আচ্ছা, since HCNs stay longer in their position। আচ্ছা, যেহেতু আপনার হোস্ট কান্ট্রি থেকে করা হচ্ছে, তো সেই ক্ষেত্রে সুবিধাটা হচ্ছে যে আপনার এক্সপ্যাক্ট যখন নেওয়া হয়, ওদের একটা লেন্থ অফ টাইম অফ কন্ট্রাক্ট থাকে বা লেন্থ অফ টাইম অফ পারফরমেন্স থাকে, যেটা আপনার HCNs এর ক্ষেত্রে ওই লিমিটেশনটা থাকে না। তারা আরও অনেক বেশি সময় ধরে এখানে কাজ করতে পারে তার পজিশনে, যার কারণে তার স্কিল ইমপ্রুভমেন্ট হয় এবং কন্টিনিউয়াস একটা ম্যানেজমেন্ট ইমপ্রুভমেন্ট হয়। দেন গভর্নমেন্ট পলিসি মে ডিক্টেট দ্য হায়ারিং অফ HCNs। আচ্ছা,
অনেক সময় গভর্নমেন্ট পলিসি দ্বারা এরকম থাকে যে আপনি বাইরের এক্সপ্যাক্ট, আপনি এই পজিশনে বাইরের এক্সপ্যাক্ট আপনি অ্যাসাইন করতে পারবেন না, ইউ হ্যাভ টু হায়ার লোকালি। মোরাল অ্যামাং HCNs মে ইমপ্রুভ অ্যাজ এ সে ফিউচার ক্যারিয়ার পোটেনশিয়াল। আচ্ছা, এই যে মোরাল ইমপ্রুভমেন্টটা যেটা আপনার এমপ্লয়ীদের মধ্যে হচ্ছে হোস্ট কান্ট্রিতে, যে দে সি যে নো উই হ্যাভ স্কোপ অফ প্রমোশন, আমরা ওই স্পেসিফিক প্রমোশন পেতে পারি, ওই পজিশনে আমরাও যেতে পারি। ইটস নট অনলি ফর প্যারেন্ট কোম্পানি এমপ্লয়িজ অর অ্যান এক্সপ্যাট। সো So these are the advantages. Let's talk about the disadvantages. Disadvantages কি হতে পারে? Control and coordination of HQ may be impeded. এখানে PCN-এ এথনোসেন্ট্রিকে যেরকম ছিল যে প্যারেন্ট কোম্পানির কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশনটা অনেক বেশি ছিল, এখানে সেটার ইয়ে নাই, ওরকম একটু ইম্পিডেড হবে, ওরকম কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন থাকবে না যেটা ওয়াজ এথনোসেন্ট্রিকে পসিবল। HCNs have limited career opportunity outside the subsidiary. আচ্ছা, এখানে আরেকটা সমস্যা হচ্ছে যে আপনার নিজের সাবসিডিয়ারি বাদে অন্য জায়গায় ক্যারিয়ার অপরচুনিটিটা একটু কম। Hiring HCNs limits opportunities for PCNs to gain foreign experience. আচ্ছা, এখন যেহেতু লোকালি আমরা রিক্রুট করছি, তাহলে হয় কি যে প্যারেন্ট কোম্পানির যেসব পোটেনশিয়াল ম্যানেজার্স আছে তারা কিন্তু ওই ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স নেওয়ার সুযোগটা পাচ্ছে না। আচ্ছা, হায়ারিং HCNs could encourage federation of national rather than global unit. সো এই ধরনের ক্ষেত্রে অনেক সময় হয় কি যে একটা ফেডারেশন আর সিন্ডিকেট টাইপ হয়ে থাকে, যে আপনার শুধু ন্যাশনালি আমরা রিক্রুট করব, গ্লোবাল ইউনিট আমরা কখনো নিব না। সো এই ধরনের একটা প্রবলেম ক্রিয়েট হয়। লেটস টক অ্যাবাউট দ্য জিওসেন্ট্রিক। জিওসেন্ট্রিক হচ্ছে আমরা ন্যাশনালিটিকে ইম্পর্টেন্স দিচ্ছি না, রাদার উই আর গিভিং ইম্পর্টেন্স টু ইয়োর এবিলিটি অর ইয়োর স্কিল। সো এখানে অ্যাডভান্টেজ হচ্ছে যে স্যালারি অ্যান্ড বেনিফিট রিকোয়ারমেন্টস মে বি লোয়ার দ্যান PCNs হইতে পারে, যদি লোকালি আপনার মানুষ পেয়ে যান উইচ ইজ মোর কোয়ালিফাইড, দেন হইতে পারে দ্যাট স্যালারি অ্যান্ড বেনিফিট রিকোয়ারমেন্টস আর লোয়ার। TCNs may be better informed than PCNs about the host country environment. আচ্ছা, TCNs এর ক্ষেত্রে যেটা হয়ে থাকে যে আপনার থার্ড কান্ট্রি থেকে যেহেতু নিচ্ছেন, সো দ্য বেনিফিটস অ্যান্ড স্যালারি যেহেতু ওখানে লোয়ার হচ্ছে, আরও আরেকটা জিনিস হচ্ছে যে অ্যাবাউট দে নো মোর অ্যাবাউট দ্য host country environment. They're more better informed about it. Disadvantages is transfer must consider possible national animosities. ফর এক্সাম্পল, কিছু ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তানের মধ্যে কিছু ন্যাশনাল অ্যামিনিটিস, যেহেতু শত্রুতা একটা অ্যানিমোসিটি আছে, সো এই ধরনের কিছু ব্যাপারগুলোকে আমাদেরকে কনসিডার করতে হবে। যদিও আপনার স্কিল থাকুক আর না থাকুক, ইট ডাজন্ট ম্যাটার। দ্য হোস্ট গভর্নমেন্ট মে রিসেন্ট হায়ারিং অফ TCNs। হোস্ট গভর্নমেন্ট হয়তো বা এটা অ্যাপ্রুভ করে না বা পছন্দ করে না। TCNs may not want to return to their home country after the assignment. এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। ওকে, রিজিওসেন্ট্রিক যেটা বুঝলাম যে জিওসেন্ট্রিকের মতোই, বাট মোর আরও বেশি লোকাল, আরও বেশি রিজন স্পেসিফিক। অ্যাডভান্টেজেস আর ইট ইউটিলাইজেস ওয়াইডার পুল অফ ম্যানেজার্স, আরও ওয়াইডার পুল অফ বাট লিমিটেড ইন আ স্পেসিফিক রিজন। Hence it facilitates interaction between managers, transfer to regional headquarters from subsidiaries in that region, and PCNs posted, which is rare, to the regional headquarters. Okay, there's a more better communication. এখানে হচ্ছে কিভাবে যে ইন্টারাকশন হচ্ছে কিভাবে ম্যানেজার্স ট্রান্সফার টু রিজনাল হেডকোয়ার্টার্স, একটা দেশের মেইন হেডকোয়ার্টার থেকে আরও রিজনাল, ধরেন ঢাকা থেকে এটার মেইন হেডকোয়ার্টার ঢাকায়, আরও রিজন স্পেসিফিক কোনো সিলেট বা অন্য কোনো জায়গায় আপনাকে পাঠায় দেওয়া হলো। সো ওয়াইডার পুল অফ ম্যানেজার্স এখানে অ্যাভেলেবল থাকে, অ্যান্ড মোর ইন্টারাকশন হয়, আইডিয়াসও এদের ভালো থাকে, এবং সাবসিডিয়ারিজ সাথে আরও ভালো কমিউনিকেশন ক্রিয়েট হয়।
আরেকটা কি বলছি, it reflects some sensitivity to local condition. Okay, since local subsidiaries are usually staffed almost totally by HCN. আচ্ছা, যেহেতু HCN থেকেই স্টাফ করা হয়, স্টাফিংটা হয়ে থাকে এবং তারা লোকাল ব্যাপার সম্পর্কে, কন্ডিশন অ্যান্ড কালচার সম্পর্কে আর মোর ইনফর্মড অ্যান্ড সেন্সিটিভ টুয়ার্ড ইট। ইট ক্যান প্রডিউস ফেডারালিজম অ্যাট এ রিজনাল রাদার দ্যান আ কান্ট্রি লেভেল, ওকে, অ্যান্ড কনস্ট্রেন্টস দ্য এমিনি ফ্রম ডেভেলপিং আর মোর গ্লোবাল পার্সপেক্টিভ। যেহেতু খুব বেশি রিজন স্পেসিফিক হয়ে যায়, এরকম যখন এটার থেকে একটা রিজিডিটি চলে আসে যে দে ডোন্ট ওয়ান্ট এনি other PCNs to enter or any others or someone from outside to enter. So এই ধরনের ক্ষেত্রে অনেক সময় it hampers to improve the global perspective of a company. Talented managers may advance to jobs in regional headquarters, but less frequently to position at the M&E headquarters. Okay. সো রিজনাল হেডকোয়ার্টারে হয়তো বা আপনার ট্যালেন্ট থাকলে আপনি প্রমোশন পেয়ে যেতে পারেন, দের ইজ অ্যান অপরচুনিটি, বাট খুব কম হয় যে আপনার এমএনই মাল্টি ন্যাশনালের যে হেডকোয়ার্টার সেখানে পজিশন পাচ্ছেন কোনো জবের, এটা সুযোগটা খুব কম থাকে। ওকে, সো এইগুলো আলোচনার করার পর আমরা কিছু দেখতে পারি যে এই যে আমাদের যে স্টাফিং চয়েসেসগুলো আছে এগুলোর কিছু ডিটারমিনেন্টস আছে, যেমন চারটা ডিটারমিনেন্ট সম্পর্কে এখানে বলা হয়েছে। কনটেক্সট স্পেসিফিকেশন হতে পারে, আপনার কালচারাল কনটেক্সট হতে পারে, আপনার কালচার অনেক কিছু আপনার স্টাফিং চয়েসেসকে এফেক্ট করে থাকে। আপনার অ্যাভেলেবল স্টাফ হইতে পারে, আপনার দেশে হয়তো বা ওই ধরনের স্কিল সেটের মানুষই নাই, হ্যাঁ। সো বিভিন্ন ধরনের কনটেক্সট স্পেসিফিসিটিস থাকে যেগুলো আপনার স্টাফিং চয়েসেসকে এফেক্ট করতে পারে। দেন কামস কোম্পানি স্পেসিফিসিটিস, এটা হতে পারে যে আপনার স্ট্রাকচার অ্যান্ড স্ট্র্যাটেজিটাই এরকম যে ওই অনুযায়ী আপনার স্টাফিং চয়েসেস নিতে হবে, যে আপনার স্ট্র্যাটেজিটা মেবি মোর এথনোসেন্ট্রিক, হ্যাঁ। আবার আপনার অর্গানাইজেশনাল কালচার অ্যান্ড আপনার ইন্টারন্যাশনাল এক্সপেরিয়েন্স কীরকম আছে, আপনার যে মাল্টি ন্যাশনাল কোম্পানি করতেছেন আপনার ইন্টারন্যাশনাল এক্সপেরিয়েন্স কীরকম, ওইটার উপর আপনার স্টাফিং চয়েসেস ডিপেন্ড করবে। IHRM প্র্যাকটিসেস, IHRM প্র্যাকটিসেস হচ্ছে আপনার যেই সিলেকশন প্রসেসটা আপনার কীরকম, আপনার ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট, আপনি কি কন্টিনিউয়াস ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট দিচ্ছেন, আপনার ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট ইজ ইট creating skills among managers that are more conducive in giving them more ideas and knowledge about cultures and how to deal with foreign assignments, এই ধরনের ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্টস আপনার ডিসাইড করা আপনার চয়েসেস অফ স্টাফিং কীরকম হবে। Then career management and other factors are also included in there. Local unit specificities, লোকাল ইউনিট স্পেসিফিটিস হতে পারে যে আপনার আপনার নিড অফ কন্ট্রোল কতটুকু আছে ওটার উপর ডিপেন্ড করতে পারে, আপনার আপনার এস্টাবলিশমেন্ট মেথড, স্ট্র্যাটেজিক রোল অ্যান্ড ইম্পর্টেন্স এগুলো আছে। নিড ফর কন্ট্রোলের কারণে যেমন হতে পারে যে আপনি কি খুব বেশি কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন চান কিনা, ওটার উপর ডিপেন্ড করে আপনি এথনোসেন্ট্রিক হবেন না পলিসেন্ট্রিক হবে, এটার উপর ডিপেন্ড করবে আপনার স্টাফিং চয়েসেস। Transferring staff for international activities, okay. তো এটা জানার আগে আমরা জানি আগে what are the reasons for international assignments, আমরা কেন ইন্টারন্যাশনাল অ্যাসাইনমেন্ট করে থাকি। পজিশন ফিলিং একটা রিজন হতে পারে যে আপনার একটা স্কিল সেটের জন্য যে মানুষটা দরকার এই ধরনের হিউম্যান রিসোর্স আপনার নাই, ইউ ল্যাক ইন দ্যাট কাইন্ড অফ স্কিল। সো ওই ধরনের ক্ষেত্রে আমরা হয়তো বা প্যারেন্ট কোম্পানি থেকে স্কিলড এক্সপ্যাট নিয়ে এসে ওখানে আমরা ওই জবটাকে ফিল করে থাকি, ওই যেই টেকনিক্যাল স্কিল গ্যাপটা আছে ওটাকে আমরা ফিল করার চেষ্টা করি। আরেকটা রিজন হতে পারে ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট, এটার জন্য হতে পারে যে আপনি একটা ম্যানেজমেন্ট এক্সপার্টিজ বিল্ড করতে চাচ্ছেন, এটার জন্য আপনি ইন্টারন্যাশনাল অ্যাসাইনমেন্টে রিক্রুট করতেছেন কোনো ম্যানেজারকে, দ্যাট ক্যান বি আ রিজন। অর্গানাইজেশন ডেভেলপমেন্ট, এটা হতে পারে যে আপনার organization development is actually more about transfer of knowledge. আপনি অন্য সাবসিডিয়ারিতেও আছেন বাট ইউ ওয়ান্ট মোর ট্রান্সফার অফ নলেজ about in between the subsidiary and the main headquarters so that skill and
স্কিল ডেভেলপমেন্ট আরও অনেক ভালো হয়। দের ইজ আ cohesiveness of strategy and skill development and human resource development and আপনার বিভিন্ন ধরনের এই ধরনের ক্ষেত্রে যেটা হয় এই ট্রান্সফার অফ নলেজ যখন হয় তখন you can exploit the global market and opportunities more effectively. So let's talk about the different types of international assignments. There are 3 types: the short term, the extended, and the long term. The short term is like up to 3 months. এই ধরনের হয়। এই ধরনের ক্ষেত্রে কিছু এক্সাম্পল এখানে আমরা দিয়েছি, যে যেমন কীরকম ফর ট্রাবল শুটিং, প্রজেক্ট সুপারভিশন অর stopgap measure until a more permanent arrangement can be found. এই ধরনের ক্ষেত্রে আমরা শর্ট টার্ম অ্যাসাইনমেন্ট হয়ে থাকে। এক্সটেন্ডেড আর মোর লাইক আপ টু 1 year, এই ধরনের ক্ষেত্রে এক্সটেন্ডেড ইন্টারন্যাশনাল অ্যাসাইনমেন্ট হয়। এই ধরনের বিভিন্ন শর্ট টার্মের যে এক্সাম্পলগুলো আমরা পড়েছি ওগুলাও এক্সটেন্ডেডের মধ্যেও পড়তে পারে, হয়তো বা টাইমটা বেড়ে গিয়েছে ওই সুপারভিশন, কোনো প্রজেক্ট সুপারভিশনের জন্য। ইট ক্যান বি 3 months, ইট ক্যান বি 1 year অলসো। লং টার্ম হচ্ছে ধরেন মোর দেন 1 year, লাইক 1 to 5 years এর মধ্যে এরকম হয়। সো এই ধরনের অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে দ্য রোল অফ অ্যান এক্সপ্যাট ইজ অর দ্য ম্যানেজমেন্ট ইজ ভেরি ক্লিয়ারলি ডিফাইন্ড। ফর এক্সাম্পল, কাউকে কোনো একটা সিনিয়র ম্যানেজমেন্ট রোলে অ্যাসাইন করলেন ইন আ সাবসিডিয়ারি, দ্যাটস আ লং টার্ম ইন্টারন্যাশনাল অ্যাসাইনমেন্ট। সো এইগুলাকেই আমরা ট্রেডিশনাল এক্সপ্যাট্রিয়েট অ্যাসাইনমেন্ট বলে থাকি। ওকে, আরও কিছু নন স্ট্যান্ডার্ড কিছু আরও অ্যাসাইনমেন্টস আছে, ইন্টারন্যাশনাল অ্যাসাইনমেন্ট আছে ওই 3টা বাদেও। সেগুলোর মধ্যে হচ্ছে কয়েকটা আমরা আলোচনা করব। একটা হচ্ছে কমিউটার, আর একটা রোটেশনাল, একটা কন্ট্রাকচুয়াল, আর একটা হচ্ছে ভার্চুয়াল। কমিউটারের ক্ষেত্রে কীরকম, যে এখানে বলা হচ্ছে যে ইউ আর গোয়িং ব্যাক টু ইয়োর হোম ইন 1 or 2 weeks, 2 সপ্তাহের মতো হয়তো বা কাজ করে এসে আবার ইউর গোয়িং ব্যাক টু ইয়োর হোম। এই ধরনের কিছু ইয়ের ক্ষেত্রে যেমন বলা হচ্ছে পার্টিকুলার প্রবলেমস, এই ধরনের কোন কোন ক্ষেত্রে করা হয়। এ পার্টিকুলার প্রবলেম নিডস টু বি সলভড বাই দি অ্যাসাইন্ড এমপ্লয়ি due to their expertise and qualification in needed in 2 places at the same time for that target country, or মেবি হতে পারে যে এই টার্গেট কান্ট্রিতে এই অ্যাসাইনমেন্টের জন্য স্কিল সেটটা দরকার, সেই টার্গেট কান্ট্রি ইজ ভেরি আনস্টেবল, সো ওখানে থাকা যাবে না। তো ওই ধরনের ক্ষেত্রে হয়তো বা সে কিছু দিনের জন্য ওখানে গিয়ে থেকে সে আবার ফেরত চলে আসতেছে। সো এই ধরনের খুব পার্টিকুলার নিডসের জন্য, কোনো প্রবলেম সলভিংয়ের জন্য যখন এই ধরনের এক্সপার্টিজ লাগে, তো ওই ধরনের ক্ষেত্রে আমরা কমিউটার অ্যাসাইনমেন্টস, ইন্টারন্যাশনাল অ্যাসাইনমেন্টস করে থাকি। রোটেশনাল হচ্ছে কমিউট ফর সেট পিরিয়ড ফলোড বাই ব্রেক ইন হোম কান্ট্রি। আচ্ছা, একটা সেট পিরিয়ড অফ টাইম থাকবে, ওই কতদিন তুমি কমিউট করবা, তারপরে আবার ওই সেট পিরিয়ড শেষ হয়ে যাওয়ার পর আবার তুমি হোম কান্ট্রিতে ব্যাক করবা ফর আ ব্রেক। এগুলো ইউজুয়ালি আপনার অয়েল রিগসের কোম্পানির ক্ষেত্রে এই ধরনের ওয়ে ইউজ করা হয়ে থাকে, যেহেতু ভেরি হার্ডশিপ লোকেশনস ওগুলাকে বলা হয়, হ্যাঁ, অথবা গ্লোবাল মাইনিং ইন্ডাস্ট্রি যেগুলা। লেটস টক অ্যাবাউট আ কন্ট্রাকচুয়াল তো শুনেই বোঝা যাচ্ছে যে খুব স্পেসিফিক স্কিল এমপ্লয়ি যখন হায়ার করার দরকার হয়, ধরেন 6 মাসের জন্য, 12 মাসের জন্য, একটা খুব স্পেসিফিক প্রজেক্টের জন্য, ইউজুয়ালি R&D সেক্টরে এই ধরনের অ্যাসাইনমেন্টস আমরা খুব বেশি দেখে থাকি, কন্ট্রাকচুয়াল অ্যাসাইনমেন্টস। দেন কামস দ্য ভার্চুয়ালটা হয় হচ্ছে এমপ্লয়ি আপনার বিভিন্ন ইন্টারন্যাশনাল রেসপন্সিবিলিটি মেনটেন করছে বা ম্যানেজ করছে, কিন্তু তার হোম বেজে বসে, হোম কান্ট্রিতে বসে। ফর এক্সাম্পল, এখানে যেমন বলেছে ইউরোপিয়ান মার্কেটিং ম্যানেজার, একটা ইউরোপিয়ান মার্কেটিং ম্যানেজার ওয়্যার দ্য পারসন ইজ মেইনলি কোঅর্ডিনেটিং আ নাম্বার অফ ন্যাশনাল মার্কেট। বিভিন্ন ধরনের, ইউরোপে তো একটা কান্ট্রি না, অনেক কান্ট্রি, সো বিভিন্ন ধরনের ন্যাশনাল মার্কেটকেই সে কোঅর্ডিনেট করতেছে, বাট ইজ বেসড অ্যাট হিজ অর হার রিজনাল সেন্টার। সে তো আর রিজনাল সেন্টার থেকেই করতেছে। আচ্ছা, সো এখানে আমরা কিছু ডিফারেন্সেস আলোচনা করেছি বিটুইন ট্রেডিশনাল অ্যান্ড দ্য শর্ট টার্ম অ্যাসাইনমেন্টস।
সো ট্রেডিশনাল অ্যাসাইনমেন্টসের ক্ষেত্রে বলা হয়েছে দ্য পারপাস ইন ট্রেডিশনাল অ্যাসাইনমেন্টস ইজ ফিলিং পজিশন অর স্কিলস গ্যাপ। আর শর্ট টার্মের যেটা হচ্ছে যে আমরা শর্ট টার্মে স্কিল ট্রান্সফার করতেছি বা কোনো একটা প্রবলেম সলভ করার জন্য অ্যাসাইনমেন্টটা দিয়েছিলাম, ওই প্রবলেম সলভ করছি। সো দিজ আর দ্য ডিফারেন্স, প্রবলেম, দ্য পারপাস in case of the purpose. Then the traditional assignment যেটা হয়ে থাকে যে there is a need for management development, এই ধরনের পারপাসের কারণে আমরা ট্রেডিশনাল অ্যাসাইনমেন্ট করে থাকি। শর্ট টার্মেও এটা হয়ে থাকে ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট। দেন আপনার অর্গানাইজেশনাল ডেভেলপমেন্টের জন্য আমরা অনেক সময় ট্রেডিশনাল অ্যাসাইনমেন্টস দিয়ে থাকি। ওভারঅল মেবি ওয়ান্ট টু হ্যাভ এ মোর গ্লোবাল পার্সপেক্টিভ। অ্যান্ড দেন শর্ট টার্মের ক্ষেত্রে আমরা করে থাকি ইউজুয়ালি ইটস মোর বিকজ অফ দ্য ম্যানেজারিয়াল কন্ট্রোল, not the organizational development. Duration traditionally usually it's more than a year, it could be 2 years, it could be 36 months, you know. And then short terms are typically they're up to 6 months or up to a year. Family's positionের ক্ষেত্রে ট্রেডিশনাল অ্যাসাইনমেন্টে যেটা হয় যে ইউজুয়ালি ফ্যামিলি উইল জয়েন ইউ অ্যাব্রড। আপনি যখন যাচ্ছেন বা যেখানে অ্যাসাইন হচ্ছেন, শর্ট টার্মের ক্ষেত্রে ইউর ফ্যামিলি অ্যাকচুয়ালি ডাজন্ট অ্যাকম্পানি ইউ বিকজ ইটস ভেরি রোটেশনাল অ্যান্ড ভেরি short in duration, so it's not practical to move your entire family with you all the time. Selection is that in traditional assignments is a very formal selection process. Our short term mostly it's very informal and little bureaucracy is involved in here. The advantages in traditional assignment is that you have good relationships with your colleagues and constant monitoring আছে। So যেহেতু traditional assignment you're staying in a longer period of time, you're given a longer period of time, so you can develop a more good quality relationship with your colleagues, and there is a concept and the monitoring is also involved in here. The monitoring is more coordinated and very constant. And short term er khetre jeta hoy advantages is very flexible and very simple, and it's very cost effective also rather than the traditional assignments of having an expat and the additional cost related to it. Disadvantages is that case of traditional assignment, there's this problem of dual career consideration. For example, your wife may be a job holder also, so when you're assigning an expat, so that company also has to think about the career of the assignee's wife also, and the assignee also has to think about it. Sometimes we'll talk about the dual career more in depth in the later slides. You'll understand it more then. Then disadvantages of traditional assignment is that it's very expensive and it's very less flexible than the short-term assignments. The disadvantage of short-term assignments are the taxation effects, the side effects like high divorce rate, because you're moving on so constantly and you're spending so less time with you're able to spend so less time with your spouse, your family, so there are a lot of side effects to it, to your personal mental conditions. So poor relationships with local colleagues. Okay, so as I said, since you do have a very short period of time assigned to you for that assignment, so you don't get the time to create a good relationship with the local employees there. Then the work permit issues. So work permit issues in short term, yes, there are cases, there are difficulties for short term assignments and in work permit issues also. The role of an expatriate. The role of an expatriate are in different cases. For example, we have given a example here. There are different roles an expatriate plays. For example, an agent of direct control, as we said, like when you assigned a manager from a parent company, you have more coordination and control over that particular subsidiary. So they work as an agent of control. They also work as an agent of socializing or networking.
সো নেটওয়ার্কিং এর ক্ষেত্রে যেটা হয় যে তাদের নেটওয়ার্কিং এর ইয়েটা অনেক বেশি থাকে, কানেকশনস অনেক সময় বেশি থাকতে পারে, সো এই ধরনের ক্ষেত্রে তারা রোল প্লে করে থাকে। দেন দ্য ট্রান্সফার অফ নলেজটা বেশি হয়ে থাকে, কম্পিটেন্স অ্যান্ড স্কিলস হয়ে থাকে, যেহেতু বাইরে থেকে আসতেছেন, হি ইজ ব্রিঙ্গিং হিজ নলেজ টু দিস সাবসিডিয়ারি। দেন একটা the boundary is expanded. So these are different kinds of roles an expat can play. Factors that influence the effectiveness of international assignments. Okay, so there are different factors that can influence the effectiveness. That is open environment kina apnader. ইফেক্টিভনেস কিভাবে হচ্ছে, ওপেন এনভায়রনমেন্ট হলে যেটা হয় যে আপনার নলেজ ট্রান্সফারটা বেশি ইফেক্টিভ হচ্ছে, ক্রস ফার্টিলাইজেশন অফ আইডিয়াস, সাপোর্টিভ একটা এনভায়রনমেন্ট আপনি ওখানে পাচ্ছেন, আপনার যেটা বেস্ট প্র্যাকটিস হইতে পারে ফর মাই কোম্পানি, ইউ ক্যান একটা পিসিএন হয়তো বা তার ইয়ে থেকে, কান্ট্রি থেকে একটা ভালো প্র্যাকটিস নিয়ে আসতে পারে, অ্যান্ড ইউ ক্যান অ্যাপ্লাই দ্যাট টু ইয়োর কোম্পানি, সো ইউ ক্যান ইমপ্লিমেন্ট দ্য বেস্ট প্র্যাকটিসেস ইন দ্য মার্কেট। দেন বলতেছে নলেজ অর ইনফরমেশন ট্রাভেলস আর ফ্রিলি ডান হিয়ার। কীরকম, বিভিন্ন হোস্ট কান্ট্রি, প্যারেন্ট কান্ট্রির মধ্যে এই যেটা বললাম, ট্রান্সফার অফ নলেজ ইজ মোর ফ্রি, রাইট? অ্যান্ড আপনার এই আরেকটা জিনিস ফ্যাক্টর ইনফ্লুয়েন্স করে আপনার ইফেক্টিভনেস অফ ইন্টারন্যাশনাল অ্যাসাইনমেন্ট ইজ দি কনসিডারেশন ফর পার্সোনাল নেটওয়ার্ক। আপনার এই বিভিন্ন পার্সোনাল নেটওয়ার্ক অনেকের থাকে যে ওকে, আই হ্যাভ, যে এক্সপ্যাক্ট আপনি দিয়েছেন, হি হ্যাজ আ পার্সোনাল নেটওয়ার্ক অফ ফ্রম অন সাম আদার সাবসিডিয়ারি কান্ট্রি অর আদার আশেপাশে নেইবারিং কান্ট্রি অর এনি প্লেসেস, হি নোজ সাম পিপল, অ্যান্ড তাদের নেটওয়ার্ক অনেক বেশি হয়। সো এই ধরনের নেটওয়ার্কিং সামটাইমস হেল্পস ইন ইন্টারন্যাশনাল অ্যাসাইনমেন্টস। সাম নলেজ ট্রান্সফার রিকোয়ার্স লঙ্গার অ্যাসাইনমেন্টস। এটা তো আমরা জানি, বিভিন্ন ধরনের নলেজের স্কিলসের উপর ডিপেন্ড করবে আপনার টাইমটা অ্যাকচুয়ালি কোথায় কী কীরকম লাগবে। Expatriates' ability and motivation to act as an agent of knowledge transfer. আচ্ছা, একটা জিনিস মনে রাখতে হবে যে যখন আমরা ইন্টারন্যাশনাল অ্যাসাইনমেন্ট করব, ওটার ক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে যে যাকে আমি সিলেক্ট করেছি, whether that person is skilled enough, whether that person has the ability to cope up with the cultural differences and to cope up with the environment and be effective, এই ধরনের, এবং এইগুলা দ্বারা তার মোটিভেশন, সে মোটিভেটেড কিনা, এই জিনিসগুলো এফেক্টেড হয়ে থাকে, এবং এইগুলো সবসময় কনসিডার করতে হবে। এবিলিটিস অ্যান্ড মোটিভেশনস অফ দি এক্সপ্যাট্রিয়েট অ্যান্ড দি রিলেশনশিপ উইথ লোকালস। ওকে, যেটা বললাম, আপনার এবিলিটি অ্যান্ড মোটিভেশনের পাশাপাশি আরও একটা জিনিস দেখতে হবে যে এটার পাশাপাশি আপনি যাকে সিলেক্ট করেছেন, whether that person is able to relate themselves with the local employees. So these are very important, এবং এই ধরনের ফ্যাক্টরসগুলো will affect the effectiveness of your assignment. The role of a non-expatriate. Okay, what is a or who is a non-expatriate? Non-expatriates are people who travel internationally but do not relocate to another country. আচ্ছা, কি এরা হচ্ছে, এদেরকে বলা হয় অ্যাকচুয়ালি গ্লোবাল ট্রটার্স। এরা ইন্টারন্যাশনালি বিভিন্ন অ্যাসাইনমেন্টে তারা ট্রাভেল করবে, বাট দে ডু নট স্টে ইন আ কান্ট্রি। They have different names, as একটা যেটা বললাম, গ্লোবাল ট্রটার্স অর বিজনেস ট্রাভেলার্স অর ফ্রিকোয়েন্ট ফ্লায়ার্স, এই ধরনের বিভিন্ন নাম দেওয়া হয় এদের থেকে, এবং দে স্পেন্ড আ লার্জ পোর্শন অফ দেয়ার টাইম ভিজিটিং ডিফারেন্ট ফরেন মার্কেটস অ্যান্ড সাবসিডিয়ারি ইউনিটস, বিভিন্ন ইন্টারন্যাশনাল প্রজেক্টসে তারা অনেক বেশি ফ্রিকোয়েন্ট ফ্লাইং করছেন, যাচ্ছে, অনেক টাইম দিচ্ছে। এই একটা এক্সাম্পল হইতে পারে যেমন ইন্টারন্যাশনাল সেলস স্টাফ যারা, তারা এই ধরনের একটা নন এক্সপ্যাট্রিয়েটের এক্সাম্পল হইতে পারে। ইস্যুস উইথ ইন্টারন্যাশনাল বিজনেস ট্রাভেলার্স। আচ্ছা, এই যে গ্লোবাল ট্রটার্স অর দ্য ইন্টারন্যাশনাল বিজনেস ট্রাভেলার্স আছে, এদের ক্ষেত্রে কী কী প্রবলেমস আর ইস্যুস থাকতে পারে? একটা হচ্ছে তাদের, যেহেতু দের flying frequently, they're going to different countries frequently, so there is a home and family issues will be created. Then
The work arrangement itself is very complex. It becomes the travel logistics বলেন এই যে এত frequently যাচ্ছেন, all this frequent travel might affect their health also, and the cultural issues তো থাকেই, যে যেই হোস্ট কান্ট্রিতে যাচ্ছে তো সেই কালচারের সাথে কতটুকু কোপ আপ করছে। দিস আচ্ছা, এখানে যেমন আরেকটা ইয়ে করা হয়েছে, এখানে বলেছে দিস ফর্ম অফ অ্যারেঞ্জমেন্ট ইজ ম্যানেজড বাই functional or line managers rather than the HR department. So এই ধরনের ম্যানেজমেন্টগুলা লাইন ম্যানেজাররা ইউজুয়ালি দেখে থাকে, এইচআররা করে থাকে না, বাট যদি IHRM ইনভলভ করা হয় আই থিঙ্ক দ্যাট উড বি মোর ইফেক্টিভ, অ্যান্ড তারা IHRM ক্যান হ্যাভ মোর thought through stuffing process এখানে। ফর এক্সাম্পল নর্মাল ট্রেডিশনাল মেথডে রিক্রুটমেন্ট না করে for business travels they can think about other requirements while selecting a for a business traveler or staffing up a person, employing a person for this role. They can have the criteria of some health issues regarded to this specific kind of employing or staffing. So এই ধরনের কিছু কিছু জিনিসে যদি HR ইনভলভ হয়, I think that will be a more thoughtful process, and that will help with the international assignment also. Okay, so business travelers galo, let's talk about the inappropriates. So let's say who is আমরা এতক্ষণ expatriate সম্পর্কে জানলাম, so who is actually an impatriate? ইনপ্যাট্রিয়েট হচ্ছে তারা যারা তাদের, আপনি কাউকে কোনো ইন্টারন্যাশনাল অ্যাসাইনমেন্টে আপনি পাঠিয়েছেন, কোনো HCNA বলেন অর কোনো TCNA বলেন, হ্যাঁ আপনার প্যারেন্ট কোম্পানি থেকে পাঠানো হয়েছে, এবং এই ধরনের মানুষরা বোথ রিসিভার্স অ্যান্ড সেন্ডার্স অফ নলেজ হয়ে থাকে। এখানে কি বলেছে যে হু ইজ অ্যান impatriate? This includes international assignments of HCNs or TCNs from foreign location to the parent country. আচ্ছা, এখানে বলছে যে আপনার HCN or TCN থেকে প্যারেন্ট কোম্পানিতে যাচ্ছে, সো এটা এক্সপ্যাট্রিয়েট হচ্ছে না, রাদার দিস ইজ অ্যান ইনপ্যাট্রিয়েট। হ্যাঁ, ইউজুয়ালি হয়তো বা এমএনই যে মেইন হেডকোয়ার্টার আছে প্যারেন্ট কোম্পানি, ওখানে পাঠানো হয়। Okay, so drivers for recruiting and transferring impatriate managers. আচ্ছা, কি driver এখানে related for recruiting? Desire to create a more global core competency. ওই যে গ্লোবাল পার্সপেক্টিভের কথা যেটা বলেছিলাম, ওই ধরনের ডিজায়ার যখন একটা কোম্পানির থাকে, এই মোর গ্লোবাল কোর কম্পিটেন্সি ক্রিয়েট করার জন্য এবং মোর এই যে কালচারাল ডাইভার্সিটিটাকে আরও আনার জন্য, সো তারা এই ধরনের ইনপ্যাট্রিয়েট স্টাফিং করে থাকে। they try to be more global and think more globally and act locally. So এই ধরনের পার্সপেক্টিভ ক্রিয়েট যখন তাদের মধ্যে থাকে একটা কোম্পানি, তারা এটা করে থাকে। Okay, desire to provide career opportunities in the host countries to HCNs and TCNs. Okay, যাদের থাকে না যে কিছু ডিজায়ার থাকে ফর MNEs, যে they want to create more potential managers and they want to give career opportunities to host countries or TCN countries, talented people. So in those cases, they may do impatriate manager transferring. So the emergence of developing markets, which often are difficult locations for expatriate in terms of quality of life adjustment and cultural adjustment. আচ্ছা, যেহেতু এখন গ্লোবালাইজেশনের কারণে এখন নতুন নতুন অনেক মার্কেটস ক্রিয়েট হয়েছে অনেক দেশে, অনেক রিজনে, এবং হয়তো বা সব জায়গায় PCN থেকে ম্যানেজার পাঠানো সম্ভব হবে না, বিভিন্ন কারণে হতে পারে, যে কালচারাল কারণ হতে পারে, কোয়ালিটি অফ লাইফ হতে পারে। হ্যাঁ, সো এই ধরনের ক্ষেত্রে ইটস beneficial for MNEs to have people, impatriates coming to PCNs. They learn more, they have the knowledge, they learn more, they develop a skill set, and they can then go back to their countries and take over some important role. Recruitment and selection of international managers.
ওকে, সো রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেকশন বলতে রিক্রুটমেন্ট হচ্ছে আপনার এখানে ইজ ডিফাইন্ড অ্যাজ সার্চিং ফর অ্যান্ড অবটেইনিং পোটেনশিয়াল জব ক্যান্ডিডেটস in sufficient numbers and quality so that the organization can select the most appropriate people to fill its job needs. Okay, so we all know what is recruitment. Amra ekta this is like searching for people, enough people hoite hobe ekta number e so that ami okhan theke quality people select korte pari. And selection is ওই যে এতগুলা পিপল রিক্রুটমেন্টের জন্য এমপ্লয় ফিল করলো, অ্যাপ্লাই করলো, ওখান থেকে আমি এখন select করব, that is selection. It is a formal definition is selection is the process of gathering information for the purpose of evaluating and deciding who should be employed in a particular job. Okay, এখানে কি বলছে এটা, তাহলে আমরা সিলেকশন এসে কি করছি, যে যারা অ্যাপ্লাই করেছিল তাদের ইনফরমেশনগুলোকে আমি গ্যাদার করছি এবং প্রসেস করছি, ইভ্যালুয়েট করছি, করার পরে ডিসাইড করছি হু শুড বি অ্যাপ্রোপ্রিয়েট ফর এ স্পেসিফিক জব। আচ্ছা, সো একটা জিনিস মনে রাখতে হবে যে একটা কোম্পানিতে বোথ রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেকশন হ্যাজ টু ওয়ার্ক ভেরি এফিশিয়েন্টলি। ফর এক্সাম্পল এরকম হইতে পারে যে আপনার কোম্পানির হ্যাজ এ ভেরি এক্সেলেন্ট সিলেকশন সিস্টেম, কিন্তু আপনার রিক্রুটমেন্টের যেই প্রসেসটা সেটা খুব একটা এফিশিয়েন্ট না। তাতে করে প্রবলেম কি হচ্ছে, আপনার রিক্রুটমেন্টে যখন আপনি মানুষ অ্যাপ্লাই করতেছে খুব হয়তো বা অল্প পরিমাণের মানুষ অ্যাপ্লাই করতে পেরেছে, সো আপনার কি হচ্ছে সিলেকশনের যে পুলটা আছে ওটা অনেক ছোট হয়ে আসতেছে। সো আপনি ইভ্যালুয়েশন আর কোয়ালিটি এমপ্লয় আপনি অ্যাকচুয়ালি প্রপারলি সিলেকশন হচ্ছে না। সো দ্যাটস ওয়াই উই আর সেইং দ্যাট রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেকশন বোথ হ্যাজ টু বি ভেরি ইফেক্টিভ। ওকে, একটা জিনিস কিছু কিছু জিনিস ইয়ে রাখতে হবে যে যখন এক্সপ্যাট্রিয়েটের রিক্রুটমেন্ট হয় বিভিন্ন ইন্টারন্যাশনাল অ্যাসাইনমেন্টে বিভিন্ন জিনিস দ্বারা এফেক্টেড হয়ে থাকে। আমরা ইন্টারন্যাশনাল ডোমেস্টিক মার্কেটে এই ডিফারেন্সেসগুলো দেখে থাকি। ইউজুয়ালি দেখা যায় যে গভর্নমেন্ট অর হোস্ট গভর্নমেন্টের রেগুলেশনসের কারণে উই হ্যাভ টু অনলি রিক্রুট from the specific country but can't recruit from external country from parent country. So তখন ক্ষেত্রে দেখা যায় যে আমার recruitment is very small in number or we have very small number of external recruits. আরেকটা যেমন হয় যে অনেক সময় আরেকটা জিনিস মনে রাখতে হবে যে অনেক সময় আমরা প্রেফারেন্স করি ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্টের ইন্টারনাল রিক্রুটমেন্ট দেওয়ার ক্ষেত্রে। এই ক্ষেত্রে অনেক সময় হয় যে আপনার রিস্ক যেটা থাকে সিলেকশন রিস্ক এটা রিডিউস হয়ে আসে এবং আপনার হিউম্যান ক্যাপিটাল ইনভেস্টমেন্টটা ইজ মোর সিকিউরড past present because they are going to stay there for a long period of time. Okay, expatriate failure. Expatriate failure is what is when someone has been appointed as international assignment and that person has not been able to complete that assignment and they come back. So that is basically an expatriate failure. So ekhane jeta definition formally bola hoyeche, expatriate failure is traditionally defined as the premature return of an expatriate, but this definition needs to be broadened. এখানে যেটা বলছে যেটাকে আরো ডেফিনেশনটাকে আমাদের আরো ব্রডেন্ড করতে হবে and include other factors. কি কি হতে পারে? হতে পারে আপনার কোনো ফ্যামিলি প্রবলেম ছিল, কোনো আপনি অ্যাডপ্ট করতে পারেন নাই, আপনার সিলেকশন মেবি ইউ আর নট দ্য রাইট পারসন ফর দ্য রাইট প্লেস অর দ্য রাইট জব, আপনি আন্ডার পারফর্ম করেছেন, এই ধরনের ক্ষেত্রেও আপনার ফেলিয়ার হইতে পারে এক্সপ্যাট্রিয়েট। সো শুধু আপনি প্রিম্যাচিওর রিটার্ন করলেন দ্যাট ক্যান নট বি অনলি ফ্যাক্টর, এই ফ্যাক্টরগুলোও আপনার ডেফিনেশনে ঢোকা উচিত। দেয়ার আর মেনি ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট কস্ট। আচ্ছা, ডিরেক্ট কস্ট এক্ষেত্রে কি হইতে পারে? এক্সপ্যাট্রিয়েটেড আমরা জানি ইট ইজ ভেরি কস্টলি বিকজ যে এয়ারফেয়ার বলেন, স্যালারি বলেন, রিলোকেশনের একটা কস্ট আছে। ইনডিরেক্ট কস্টগুলো হতে পারে আপনার ওই পার্সনের প্রোডাক্টিভিটি এফেক্টেড হইতে পারে, লো সেলফ এস্টিম ক্রিয়েট হইতে পারে, সেলফ কনফিডেন্সকে এফেক্ট করতে পারে। সো এই এক্সপ্যাট্রিয়েট ফেইলিয়ার উইল এফেক্ট অল দিস থিংস। দ্য এক্সপ্যাট্রিয়েট সাকসেসের ক্ষেত্রে আমরা বলতে হবে যে যেই সব ক্ষেত্র আমাদের যেসব কারণে আমার
ফেইলিয়ার হচ্ছে ওগুলাকে যদি আমরা অ্যাড্রেস করে তাহলেই আমরা সাকসেসগুলাকে পাবো। এবং এই ক্ষেত্রে ওই যেটা বললাম যে আদার ফ্যাক্টরসগুলো আমরা ইনক্লুড করা উচিত, নট জাস্ট দ্য প্রিম্যাচিওর রিটার্ন, ওইগুলাকেও আমাদের অ্যাড্রেস করতে হবে। Activities of M&E itself and support for expatriate and the families are found to be the major success। আচ্ছা, একটা রিসার্চে এরকম করে পাওয়া গিয়েছে যে দ্য অ্যাক্টিভিটিস অফ M&E and তারা কিভাবে এক্সপ্যাক্টেডদেরকে সাপোর্ট করতেছে মোরালি and their how they are also being supported for their families plays a major role in the success for these expatriates, হ্যাঁ, বিভিন্ন ইন্টারন্যাশনাল অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে। ওকে, আমাদেরকে এখন আরেকটা জিনিস মনে রাখতে হবে, যখন দ্যাটস ওয়াই এই এক্সপ্যাক্ট ফেলিয়ার যাতে না হয় কিছু ক্রাইটেরিয়া সিলেকশনের সময় আমাদেরকে মাথায় রাখতে হবে। সো দিজ আর দ্য ক্রাইটেরিয়াস, কি কিছু টেকনিক্যাল এবিলিটিটা আছে কিনা এক্সপ্যাক্ট যখন আমি সিলেক্ট করবো সেটা দেখবো, তার কিছু ক্রস কালচারাল সুইটেবিলিটি, মানে সে কি অ্যাডপ্ট করতে পারবে কিনা বিভিন্ন আরেকটি ডিফারেন্ট কালচারালে এসে, তার ফ্যামিলি ইস্যুসগুলা, ফ্যামিলি রিকোয়ারমেন্টসগুলা কী কী, এগুলোও দেখতে হবে। তার সাথে সাথে আমার M&E রিকোয়ারমেন্ট, ওয়েদার দ্যাট পারসন ইজ কমফোর্টেবল উইথ দ্য ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দ্য কালচার, অ্যান্ড যেই কান্ট্রির যেসব রিকোয়ারমেন্ট থাকতে পারে, লিগাল রিকোয়ারমেন্টস, কন্ট্রাকচুয়াল রিকোয়ারমেন্টস, এগুলো সব কিছু আমরা ফ্যাক্টর ইন করবো while we're selecting an expatriate. Okay, so ability, this is a study, this is a model study by Black and Mendenhall. এখানে একটা ওভারভিউ দেয়া হয়েছে যে কি কি অ্যাডজাস্টমেন্ট ভ্যারিয়েবলস আর ইম্পর্টেন্ট যখন এক্সপ্যাক্টসরা আসে। সো দিজ আর ডিভাইডেড ইন 3 কোয়ার্টার্স, দ্যাট ইজ দ্য অ্যান্টিসিডেন্টস, মোডস অ্যান্ড আউটকাম। অ্যান্টিসিডেন্টসের ক্ষেত্রে আপনার যে বিভিন্ন নন ওয়ার্ক ফ্যাক্টরসগুলো, লাইক আপনার ফ্যামিলিজ ইস্যু হতে পারে, জব অ্যান্ড ইন্ডিভিজুয়াল আপনার মোটিভেশন হতে পারে, আপনার জব রিলেটেড জিনিস হতে পারে, এই যে বিভিন্ন ধরনের ভ্যারিয়েবলসগুলো আছে এগুলো অ্যান্টিসিডেন্টসে আপনার থাকে। এবং মোডসে গিয়ে কি হয়, দিস ইজ দ্য স্টেজ ওয়্যার হি অ্যাকচুয়ালি ইজ কোপিং আপ উইথ দিস ডিফারেন্ট factors like the cultural differences, taking some strategies and adjusting. And outcome is যে আপনার সোশিও কালচারাল ডিফারেন্সগুলোকে আপনার অ্যাডজাস্ট করতে পেরেছেন, আপনার ওয়ার্ক অ্যাডজাস্টমেন্ট হয়েছে, আপনার জেনারেল অ্যাডজাস্টমেন্ট যেটা দরকার ওগুলো হয়েছে। সো এক্সপ্যাট্রিয়েট সিলেকশন প্রসেস, এখানে একটা টেবিলও আমরা দিয়েছি, জাস্ট বেসিক এক্সাম্পল, that's not something very important, just to give you an example of কি কি জিনিস হয়তো বা আমরা expatriate as a exercise and tasks যেগুলো আমরা অ্যাসেসমেন্ট করে থাকি সিলেকশন প্রসেসের ক্ষেত্রে। This is usually used in real life. দেখা যায় মোস্টলি expatriates are selected very informally, যেটাকে আমরা অনেক সময় বলে থাকি দ্য কফি মেশিন সিস্টেম। এক জায়গায় বসে আছে কথা বলতে বলতে করতে করতে very informally they talk about it and decide okay, this and this person will be selected. But there should be a more formal selection, or formal selection এর ক্ষেত্রে usually একটা board বসে and they take interview and go through a lot of assessments. Interpersonal assessments and skills are also taken into consideration. So there's a case here given, এবং এই কেসের একটা ইভ্যালুয়েশন টেবিল আমরা করেছি। ইউ ক্যান গো থ্রু দিস, দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এই কেসে কি বলা হয়েছে অ্যান্ড কিভাবে এখানে রোল প্লে করতে পারে এটার ব্যাপারে বলা হয়েছে। Let's talk about the case. You have been assigned to Mexico for a 2-year international assignment. Your task is to support the development of a new subsidiary. During the first weeks of your stay in Mexico, you experience again and again that your Mexican employees as well as your suppliers and customers are never in time. Now you are selling in a restaurant and you're waiting for the sales director of one of your Mexican suppliers. Your meeting was at 12:30 p.m., but it already is 1300 or like 1 p.m. And the person you were waiting for did not show up. As you
have another appointment at 1:30. You ask for the bill, still hungry, exactly at the moment the sales director shows up, like almost an hour late. So how do you react? What reaction do you expect from your Mexican partner? Which reactions would be interculturally competent and which would not be? সো এই কেসের কিছু evaluate করার জন্য we need to understand what different role play can be done in intercultural assessment that will help you in solving this, understanding this case. সো দুই ধরনের আমরা দিয়েছি, এখানে কয়েকটা ডাইমেনশনের ক্ষেত্রে আমরা দেখেছি এক্সাম্পলস ফর হাই, যাদের হাই ইন্টারকালচারাল কম্পিটেন্স আছে এবং যাদের লো ইন্টারকালচারাল কম্পিটেন্স আছে, তারা কিভাবে দুইটা রোল প্লে করবে, দুই জায়গায় দুই রকম সিনারিও ক্রিয়েট হবে। যেমন ইন কেস অফ টলারেন্স ফর অ্যাম্বিগুইটি আছে, এখানে কি বলছে, অ্যাম্বিগুইটির ক্ষেত্রে টলারেন্সটা যাদের ইন্টারকালচারাল কম্পিটেন্স ইজ হাই তারা খুব পেশেন্ট হয় এবং তাদের একটা সেন্স অফ হিউমার থাকে, অ্যান্ড যাদের লো কম্পিটেন্স তারা ভেরি ইমপেশেন্ট হয় অ্যান্ড খুব সিরিয়াস থাকে সবসময়। ইন্টারপার্সোনাল স্কিলসের ক্ষেত্রে হাই কম্পিটেন্সি যাদের থাকে, ইন্টারকালচারাল কম্পিটেন্সি যাদের থাকে, তাদের they take advantage of the time for a short conversation, মানে তারা হচ্ছে একটা conversation create করে, একটা relationship create করার চেষ্টা করে, rather than just going directly to the talking about work, they try to speak about themselves, about their private issues, একটা relationship create করার চেষ্টা করে। and যাদের low intercultural competencies তারা immediately hi bye goodbye এবং just directly এসে they only speak about business, there's nothing personal related, কোনো একটা কানেকশন ক্রিয়েট করতে পারে না তারা। এমপ্যাথির ক্ষেত্রে যেটা হয় যে যাদের হাই কম্পিটেন্সি ইন ইন্টারকালচারাল ইয়েতে, they puts oneself in the place of their business partner and avoids offending behavior. তারা কি করছে, যারা empathetic হয়, মানে তারা they try to put themselves in their other people's situation since they are very empathetic, এবং তারা conflicting behavior, offending behavior অ্যাভয়েড করে থাকে, না করার চেষ্টা করে। কিন্তু যাদের এই ধরনের কালচারাল incompetencies is very low, they're only aware of themselves, they only think about themselves and they're very offending usually. and আরেকটা ডাইমেনশনের ক্ষেত্রে যেটা বলছে নন জাজমেন্টালিজম, কীরকম করে বলছে, যারা ভেরি কম্পিটেন্ট দে অ্যাজিউম যে এই যে লেট করে মানুষটা আসলো, দিস ইজ নট ইন্টেনশনাল অন হিজ পার্টস, ভেরি আনইনটেন্ডেড, হ্যাঁ, কিন্তু যাদের কম্পিটেন্স ইজ লো দে থিঙ্ক দ্যাট ওয়াজ ডান ইন্টেনশনালি। এবং এই হাই ইন্টারকালচারাল কম্পিটেন্সের ক্ষেত্রে দেখা যায় যে দে ডু নট কম্পেয়ার তার নিজের হোম কান্ট্রির বিহেভিয়ারের সাথে, তারা কখনো কম্পেয়ার করে না যে এখানকার কালচার সিমিলার হবে। ফ্লেক্সিবিলিটির ক্ষেত্রে যেটা দেখা যায় যে ধরেন এই যে লেট করে আসলো, তো তখন হয়তোবা সে যেহেতু হাই intercultural competencies think this was not done intentionally, so he may suggest a new meeting, আচ্ছা ঠিক আছে আমার এখন আরেকটা ইয়ে আছে, so maybe we can have a new meeting, হ্যাঁ। আর যাদের লো, they will talk about যে what a waste of time, what a waste of opportunity, হ্যাঁ, and এই ধরনের জিনিসগুলা will affect in your performance also. Then the learning orientation, high intercultural competency ক্ষেত্রে যেটা হয় যে they try to clarify any issue, হ্যাঁ, জিনিসটাকে আনক্লিয়ার না রেখে ক্ল্যারিফাই করার চেষ্টা করে। অ্যান্ড এই যে মেক্সিকানটার যে উদাহরণটা দেওয়া হলো, they will try to take the arguments of the মেক্সিকান, যে ওরা যে আর্গুমেন্টসগুলো দিচ্ছে সেগুলোকে কনসিডার করার চেষ্টা করে, হ্যাঁ। অ্যান্ড যাদের লো কম্পিটেন্সি, they will not try to clarify any issues and they will
not take the point of the Mexican people, right? So because they only think about themselves, right? ওকে, ডুয়াল ক্যারিয়ার কাপলস, যে ডুয়াল ক্যারিয়ার প্রবলেম যেটা আমরা বলেছিলাম, যে ডুয়াল ক্যারিয়ার কাপলস থাকে, যে অনেক সময় আপনি ইন্টারন্যাশনাল অ্যাসাইনমেন্ট দিয়েছেন অ্যান্ড দ্য মেবি আপনার অ্যাসাইনি যে আছে তার ওয়াইফ ইজ আ জব হোল্ডার অলসো। সো তখন এই ধরনের কাপলদের ক্ষেত্রে চিন্তা করতে হয় যে আচ্ছা আমি যখন যাচ্ছি, সো হোয়াট উইল হ্যাপেন টু মাই ওয়াইফস ক্যারিয়ার, হোয়াট উইল শি বি ডুইং। সো এই ধরনের কিছু ইস্যুস ক্রিয়েট হয়, এবং এইসব অনেক সময় এইসব কারণেও অনেকে আছে, অনেক পোটেনশিয়াল স্কিল ম্যানেজার আছে যারা তাদেরকে অফার করার পরও তারা রিজেক্ট করে দেয়, যে না আমি এই পজিশনে যেতে পারবো না, বা আমি ওইখানে যে সো অ্যান্ড সো কান্ট্রিতে কাজ করতে পারবো না, বা ওই অপরচুনিটিটা আমি নিতে পারবো না। সো এই ডুয়াল ক্যারিয়ার কাপলসের এই প্রবলেম ইস্যু কিছু হয়ে থাকে, কিছু সলিউশনও আছে ইন্টারন্যাশনাল হিউম্যান রিসোর্সের ক্ষেত্রে। এই সলিউশনগুলা হতে পারে যে ইন্টারফার্ম নেটওয়ার্কিং। ইন্টারফার্ম নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে হইতে পারে যে একটা ইউএস এমএনই আরেকটা ধরুন যেই কান্ট্রিতে আছে আরেকটা জার্মান এমএনইর সাথে কন্ট্রাক্ট করলো যে তোমারও চায়নাতে একটা কোম্পানি আছে, আমারও আছে, লেটস ডু ওয়ান থিং, তুমি যদি আমাকে এখন আমার এই এমপ্লয়ির ওয়াইফকে একটা জব করতে হেল্প করো, তাহলে আইল ডু দ্য সেম ফর ইউ। হ্যাঁ, সো এরকম ইন্টারফার্ম নেটওয়ার্কিং হতে পারে। জব হান্টিং অ্যাসিস্ট্যান্স, এই ধরনের অ্যাসিস্ট্যান্ট বিভিন্ন ক্যারিয়ার কাউন্সিলিং বলেন, কিংবা যেই কোনো একটা এজেন্সির থ্রুতে জব খুঁজে পেতে হেল্প করা বলেন, এই ধরনের অ্যাসিস্ট্যান্সগুলো দিয়ে থাকে। ইন্ট্রাফার্ম এমপ্লয়মেন্ট, দিস ইজ নট আইডিয়াল। একই কোম্পানিতে ইউজুয়ালি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফকে আইডিয়াল পজিশনে আর তাদের চয়েস অফ ডিপার্টমেন্টে এমপ্লয়মেন্ট দেয়া, দিস ইজ নট ভেরি আইডিয়াল সিচুয়েশন। অ্যান্ড অনেক সময় একই কোম্পানিতে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ কাজও করতে চায় না। সো বাট দিস হ্যাজ সাম অপরচুনিটি, এখানেও কিছু আছে ইউজ করার, যদি ইউর আউট অফ অপশনস, এটাও একটা সলিউশন হইতে পারে। অন অ্যাসাইনমেন্ট ক্যারিয়ার সাপোর্ট, অন অ্যাসাইনমেন্ট ক্যারিয়ার সাপোর্টও হইতে পারে, যেমন মোটরোলা ডিড দ্যাট। তারা কি করলো যে তাদের এক্সপ্যাট অ্যাসাইনিজ যারা, তাদের স্পাউসকে আপনার এডুকেশনাল ফিজ or assistance দিল, ল্যাঙ্গুয়েজ ট্রেনিংয়ে হেল্প করলো, or they pay the educational expenses so that can help them develop their career. সো এই ধরনের বিভিন্ন ধরনের ইয়েতে তারা একটা কোম্পানি এফোর্ট দিতে পারে, সো টু সলভ দিস প্রবলেম অফ ডুয়াল ক্যারিয়ার, অথবা আপনার ক্যারিয়ার সার্চ, জব করার জন্য ক্যারিয়ার হান্টিং, ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য সেমিনার্স অ্যাটেন্ড করা, করে এইগুলো বিভিন্ন ধরনের সাপোর্ট সিস্টেম দিতে পারে। আরও কিছু সলিউশনের কথা এখানে যেমন বলা হয়েছে, যেমন ল্যাঙ্গুয়েজ ট্রেনিং, এডুকেশনাল অ্যাসিস্ট্যান্স, এমপ্লয়ার স্পন্সার্ড ওয়ার্ক পারমিট পাওয়ার ক্ষেত্রে হেল্প করা, এগুলোও এক ধরনের অ্যাসিস্ট্যান্স। ক্যারিয়ার প্ল্যানিং অ্যাসিস্ট্যান্স, যেগুলো নিয়ে বললাম আমরা। স্ট্র্যাটেজিস অফ ব্রেকিং দ্য এক্সপ্যাট্রিয়েট গ্লাস লেইং। আচ্ছা, this is basically about in today's world, আগে যেরকম চিন্তা ছিল যে a female cannot be it was very difficult একটা মহিলাকে এক্সপ্যাক্ট হিসেবে আরেকটা কান্ট্রিতে অ্যাসাইন করা, it was very difficult, but in today's world সময় এখন অনেক চেঞ্জ হয়ে আসছে। এখন আমরা বিভিন্ন বড় বড় ভালো higher level of managerial roles, we are seeing female and we are seeing that they're doing very good. So in this table we have given a few strategies of what to do in case of female expatriates, and what are the pre-assignment and post-assignments, এই তিনটা স্টেজ এখানে করা আছে। প্রি-অ্যাসাইনমেন্ট, অন অ্যাসাইনমেন্ট অ্যান্ড পোস্ট-অ্যাসাইনমেন্ট, এই তিনটা ক্ষেত্রে ফিমেল এক্সপ্যাট্রিয়েট এবং এমএনইরা কি করতে পারে, কিভাবে একটা ফিমেল এক্সপ্যাট্রিয়েটকে একটা এমএনই সাপোর্ট দিতে পারে, হেল্পফুল হতে পারে, এই ধরনের কিছু স্ট্র্যাটেজির কথা এখানে বলা হয়েছে। অ্যান্ড আই থিঙ্ক দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট।
It's just very simple, given in a very simple terms. If you just go through it, you'll understand. But the main topic, the main thing here to understand is that the traditions have changed, the society has changed, and we need to break the break the glass ceiling of that, যে একটা মেয়েকে এমপ্লয় করা যাবে না for an expat role, because it could be যে that a woman is more appropriate for the job. For example, like the international merchandising or fashion house যদি হয়, হ্যাঁ, এই ধরনের ক্ষেত্রে a female is more suitable than a man could be. So আপনার কোম্পানির যে ক্যান্ডিডেট আছে ফিমেল, she has the more skill set. So এখন এই যেহেতু সময় এবং কালচারের অনেক চেঞ্জেস আসছে, সো ওই সুযোগগুলো এখন ক্রিয়েট হয়েছে এবং আমরা এই ধরনের স্ট্র্যাটেজিসগুলো we can follow. And the MNEs also has a lot of role to play. They have to be supportive. তাদের যে একটা স্টিগমা গুলা দূর করতে হবে, একটা প্রিকনসিভ নোশন যেগুলো আছে এগুলোকে দূর করতে হবে। এগুলো দূর হলে and supportive হলে we can I think even move forward, even আরো বেশি হয়তো বা আমরা ফিমেল এক্সপ্যাটস, আরো নাম্বার অফ ফিমেল এক্সপ্যাটস হয়তো বা আরো বেশি দেখতে পারি in future. So this was all today, for today. আপনাদের hopefully a stuffing selection in case of international assignment was clear enough for you. So that's it. Thank you so much. Have a good day.